অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ইন দ্য স্পেস প্রোভাইডেড। যেহেতু এটা ইংরেজি পরীক্ষা, সেই জন্যই সমস্ত কোশ্চেনে যে নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে সেই জায়গাতেই উত্তরগুলো করতে হবে। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য অ্যান্সার। যথেষ্ট জায়গা আছে কোশ্চেনগুলো অ্যান্সার করার। হাউএভার এক্সট্রা সিটস উইল বি সাপ্লাইড বাই দ্য ইনভিজিলেটর ইফ রিকোয়ার্ড। যারা পরীক্ষা নেবে আর কি, পরীক্ষাটা যারা মানে তোমরা ধরো সিটে বসে থাকবে, সেই সময় যারা ঘোরাঘুরি করবে আর কি, গার্ড হিসাবে থাকবে, তারা কিন্তু তোমাকে এক্সট্রা সিটও দিতে পারে। ঠিক আছে, অসুবিধা কিছু নাই। রাইটিং লেখার ক্ষেত্রে ধরো তোমার একটা রাইটিং লিখলে মনে হলো যেন এই রাইটিংটা সঠিক হলো না আমার, তুমি কেটে দিতে পারো। তো তারপরে তুমি এক্সট্রা সিট পেতে পারো, অসুবিধার কিছু নাই। এক্সট্রা সিট তোমাকে দেওয়া হবে ওই এক্সাম সেন্টারে। ঠিক আছে, আর যারা দেবে ওই সিটগুলো তাদেরকে ইনভিজিলেটর বলা হয়, অর্থাৎ যারা তোমার হলে গার্ড দেবে। তো দেখো এইখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, ওই যারা গার্ড দেবে তারা তোমাদের এইরকম যা 2025 লেখা থাকবে এবছর, তো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা, তো তারা কি করবে এখানে সিগনেচারটা করে দেবে। ওকে, সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এখানে সিগনেচার করবে, আর সেন্টারটা তোমাদেরকে এখানে দিতে হবে। ওকে, সেন্টারের নাম। আর এই যে এখানে মার্কস দেখতে পাচ্ছ, কিউ মানে কোশ্চেন নাম্বার, ধরো এখানে 1 নাম্বার থাকবে আর এখানে মার্কস থাকবে। 2 নম্বর কোশ্চেনের মার্কস তুমি কত পেয়েছো সেটা লেখা থাকবে। দেখবে বিষয়টা মানে ব্যাপারটা হলো এরকম, যে ধরো এই যে এই 1 নম্বরের এ, ঠিক আছে, তা এর থেকে তুমি কতটা পরিমাণে নম্বর, মানে এখানে ধরো 5 নম্বর আছে, তো 5 নম্বরের মধ্যে ধরো 1 2 3 4 5-এর মধ্যে তুমি ধরো 4 পেলে, কোনো একটা জায়গায় এটা হয়তো ভুল হয়ে গেল তোমার, তাহলে কি হবে? তাহলে তোমার 1-এর দাগের এতে তুমি কিন্তু কি পেলে, 1-এর এতে তুমি কিন্তু 4 পেলে। ঠিক আছে, অনেকজন কি করে বিভিন্ন মানে ভূগোল পরীক্ষায় বা ইতিহাস পরীক্ষায়, ইংরেজিতে সেটা সুযোগ নাই, সেটা কি করে যে একটা কোশ্চেন মানে স্যারের হয়তো বেখেয়ালি মন, তার একটা কোশ্চেন মানে হয়তো কোনো বড় কোশ্চেন আছে যে হয়তো এটা করতে হবে আর এটা করতে হবে, হয়তো দুটো কোশ্চেন আছে, মানে হয় এটা করো অর দিয়ে এটা করো। ঠিক আছে, তা ছেলেরা কী করে যে এইটাও করে ফেলে আবার এটাও করে ফেলে, দিয়ে স্যার হয়তো অত বুঝতে পারে না যে হ্যাঁ এটা ভালোই হয়েছে, ঠিক হয়েছে, দিয়ে হয়তো 2-এর মধ্যে তোমার ধরো 2 দিয়ে দিল, এটাও ভালো হলো, এটাও 2 দিয়ে দিল। ঠিক আছে, এমন পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত এরকমটা হয়, বা এরকম স্যার যদি মন মানে ধরো বেখেয়ালি মন হয়, তাহলে স্যার কিন্তু এরকমভাবে নম্বর দিতে পারে। দিয়ে হয়তো সব যোগ করে দেখা গেল যে 90-এর মধ্যে তুমি হয়তো হয়তো 84 পেলে, তো তোমাকে 84, অথচ তোমার আসল নাম্বার কি, যেহেতু তুমি ওর দিয়ে কোশ্চেনগুলো দুটোই অ্যাটেন্ড করেছিলে, আসল নাম্বার তুমি 82 পেয়েছো, অথচ তোমাকে কিন্তু 84 দিয়ে দিল স্যার হয়তো। কিন্তু এইটা মাধ্যমিকে হতে পারে না। কেন? কারণ মাধ্যমিকে এই ধরনের কোয়েশ্চেন থাকে, অর্থাৎ তুমি ওই অর দিয়ে যদি কোয়েশ্চেনটা করো তাহলে মানে ওই 5-এর দাগের বির হয়তো ঠিক আছে, যে অর দিয়ে একটা কোয়েশ্চেন আছে 5-এর দাগের বি, তুমি 5-এর মধ্যে হয়তো 4 পেলে, কিন্তু ধরো 5-এর দাগের মানে ওইখানে আর তারপরে যে অ্যান্সারটা করলে তুমি হয়তো 5-এর দাগের বিতেই আবার কিন্তু অরের কোয়েশ্চেনটাই তুমি অ্যান্সার করেছো, তখন ধরা পড়ে যাবে এখানে। ঠিক আছে, তা সেই বিষয়টা করার কিন্তু মাধ্যমিকের সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে একবার দেখে নাও আর একবার ব্যাপারটা। দেখো ফুল মার্কস কিন্তু ফর রেগুলার ক্যান্ডিডেটের জন্য 90 নম্বর, আর এক্সটার্নাল ক্যান্ডিডেটের জন্য 10 নম্বর। না বিষয়টা ভালো করে বুঝে নাও, তোমাদের কিন্তু সেকশন এ বি সি ইংলিশে থাকবে। ঠিক আছে, ডিটা তোমাদের জন্য নয়। কাদের জন্য? সেকশন ডি মানে ব্যাপারটা দেখো, এই সেকশন ডি এইগুলো তোমাকে করতে হবে না। এগুলো কারা করবে? যারা মৌখিক বা প্রজেক্ট অ্যাটেন্ড করেনি, মানে আগের বছরের ক্যান্ডিডেট, তার আগের বছরের ক্যান্ডিডেট, ঠিক আছে, ফেল করা ক্যান্ডিডেট। তো তারা কী করবে? তাদের তো প্রজেক্ট হয় না অনেক বছর, হয়তো 2 বছর আগে পরীক্ষা দিয়েছে, ও হয়তো ভাবলো যে ইংরেজিটা একবার দিই তাহলে পাসটা করে যাব, হয়তো ফেল করা ক্যান্ডিডেট, তাদের জন্য এটা এই 10 নম্বর ওই 3 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যান্সার করতে হবে। সহজ কোশ্চেন, দেখো দেখবে কত সহজ, দেখবে দেখো ফর ফ্রেম নমিনাল কম্পাউন্ড ফ্রম দ্য মিনিং গিভেন বিলো, নমিনাল কম্পাউন্ড করতে হবে। এ হোস্টেল ফর দ্য ইউথ, অ্যান্সার কী হবে? ইউথ হোস্টেল। এ চেয়ার উইথ হুইলস, কী হবে? হুইল চেয়ার। এ প্যালেস মেড অফ মার্বেল, কী হবে? মার্বেল প্যালেস। এ বটল দ্যাট কন্টেন্টস ওয়াটার, ওয়াটার বটল। এ ট্রেন ক্যারিং রেল, কী হবে জানো? বুঝতে পারছো? এরকম এত সহজ কোশ্চেন। নেক্সট 15 মিনিট তোমাকে দেওয়া হবে, একদম প্রথম 15 মিনিট তোমাকে এই কোশ্চেনটা দেখার জন্য দেওয়া হবে। ঠিক আছে, শুধুমাত্র পড়ার জন্য দেখার জন্য দেওয়া হবে, কিন্তু লিখতে পাবে না। ঠিক আছে, নেক্সট যে 3 ঘন্টা সেটা কিন্তু রাইটিং বা লেখার জন্য। ওকে, তো বিষয়টা হলো এরকম যে ইংলিশ পরীক্ষায় কিন্তু তুমি 3 ঘন্টা লাগবে না।
2.5 ঘন্টার আগে কিন্তু সব এক্সাম খতম হয়ে যায়, সবার পরীক্ষা শেষ হয়ে যায় 2.5 ঘন্টার মধ্যেই, বুঝতে পেরেছো? তো তার জন্যই অত চিন্তা করার কিছু নাই। তবে যারা রাইটিংয়ে একটু কাঁচা তারা রাইটিংটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, না হলে রাইটিংয়ে কিন্তু তোমার মানে সময়টা খেয়ে নিতে পারে। হয়তো একটা রাইটিং লিখতে যেয়ে তোমার হয়তো 40 মিনিট লেগে যেতে পারে যদি রাইটিংয়ে তুমি কাঁচা হও বা আনকমন কোনো রাইটিং পড়ে। তার জন্যই খুব একটা তাড়াতাড়ি না করলেও মানে এই কোয়েশ্চেনগুলো একটু তাড়াতাড়ি করবে। যেমন এই যে আফটার দ্য ফিনারাল গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির ছাই কোথায় নিয়ে যাওয়া হলো? ওই এলাহাবাদে নিয়ে যাওয়া হলো। তো তুমি এখানে একের দাগে এই টু লিখে এলাহাবাদ লিখতে পারো, অথবা শুধু অ্যান্সারে এই এলাহাবাদটা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এই দুইটা না দিলেও হবে। আবার এখানে যদি তুমি দাগ দাও তাও কিন্তু স্যারে নম্বর দিয়ে দিতেও পারে, কিন্তু যেহেতু অ্যান্সারে তোমার জন্য এক্সপেকটেশন আছে যে এক্সামিনার, ঠিক আছে, তার জন্যই তুমি অ্যান্সারটা লিখবে, এলাহাবাদটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এরকমভাবে সব কোশ্চেনের অ্যান্সার করবে। তার আগে একবার পড়ে নেবে, ঠিক আছে, না পড়েও করতে পারো যেহেতু তোমাদের সিন এটা। নেক্সট, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। ভালো নম্বর পাবে সেই ব্যক্তি, সেই স্টুডেন্ট ভালো নম্বর পাবে যার উত্তর সাবলীল, স্বচ্ছ, প্রাণোচ্ছল এবং সংক্ষিপ্ত হবে, ঠিক আছে। গুঁজামিল উল্টোপাল্টা যদি লেখো, স্যার যদি ধরা পড়ে চোখে তাহলে কিন্তু নম্বর পাবে না। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক। উল্টোপাল্টা বানান যদি লেখো। আনটাইডিনেস বলতে অস্বচ্ছতা, যদি অস্পষ্টতা থাকে তাহলে কিন্তু সেখানে নম্বর কাটবে। ব্যাড হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও নম্বর কাটবে, ভালো হাতে লেখা করতে হবে, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশানের ক্ষেত্রে 20 নম্বর, রিডিং কম্প্রিহেনশান আনসিনের ক্ষেত্রে 20 নম্বর। আর গ্রামার ভোকাবুলারি এই দুটোতেই, গ্রামারে 12 আর ভোকাবুলারিতে 8, শব্দ খোঁজাতে, বুঝতে পারছো, 20 নম্বর, মোট 60 নম্বর। নেক্সট, রাইটিংয়ে 30 নম্বর। রাইটিং দেখো 2023 কেমন এসেছিলো আর 2025-এ কী আসার সম্ভাবনা আছে আর কীরকমভাবে আসে। দেখো 2023-এ প্রথমেই একটা বায়োগ্রাফি এসেছিলো সুকুমার রায়ের। তা যেহেতু 2023-এ বায়োগ্রাফি চলে এসেছে, তাহলে এই বছর বায়োগ্রাফি কি পড়ার সম্ভাবনা আছে? পড়তেই পারে, কিন্তু না পড়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি, 90%। কেন বলো তো? কারণ 2024-এ প্রিপারেশন আসেনি। বায়োগ্রাফি, প্রিপারেশন, প্যারাগ্রাফ এই সবগুলোকেই একসঙ্গে কী বলা হয়? প্যারাগ্রাফ বলা হয়। এটাও একটা প্যারাগ্রাফ, তার জন্যই প্যারাগ্রাফ আসারও সম্ভাবনা আছে, আবার তোমার প্রিপারেশন আসার সম্ভাবনা আছে। তো মেন ব্যাপারটা হলো বায়োগ্রাফি এই বছর না আসার সম্ভাবনা আছে, প্রিপারেশান আসার সম্ভাবনা আছে, কারণ প্রিপারেশান 2023-এ পড়েনি, 2022-এ, 2024-এ কিছুতে পড়েনি। প্রিপারেশান যেহেতু স্যাঙ্গুইন, মানে 2025-এ পড়ার সম্ভাবনা এতটাই বেশি, 90%-এর পার, এতটাই বেশি সম্ভাবনা, সেই জন্যই খুব সহজ যে প্রিপারেশান পড়বে এমন নয়। প্রিপারেশান এরকম পড়তে পারে যে হাউ টু মেক বিল্ডিং, হাউ টু মেক ম্যাগাজিন, কীভাবে ম্যাগাজিন, হাউ টু কালেক্ট ব্লাড, কীভাবে ব্লাড কালেকশন করা হয়, ঠিক আছে। এই সমস্ত প্রিপারেশান যেগুলো খাবার জিনিস নয় সেগুলোও পড়তে পারে। আর খাবার জিনিস পড়লে তো কোনো সমস্যাই নাই, খুবই সহজ, স্যারের কাছে একটু শিখে নেবে। নেক্সট হচ্ছে, দেখো এই প্যারাগ্রাফ লেখার জন্য যথেষ্ট জায়গা দেওয়া হয়, যথেষ্ট স্পেস দেওয়া হয়, এত বড় জায়গার দরকারই নাই, ঠিক আছে। যাদের হাতের লেখা একটু ছোট এবং খুব কম্প্যাক্ট তাদের জন্য এত দূরেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো তাও যদি না আঁটে, যদি কারোর লেখা একটু মোটা মোটা হয়, তাহলে তোমরা কিন্তু একটা এক্সট্রা পেজ পাবে। এখানে এডিটোরিয়াল লেটার এসেছিল, এই বছরও 2025-এ এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা আছে। প্যারাগ্রাফ এখানে এসেছিল। আচ্ছা, হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, কীভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করেছিলে। তো যাই হোক, এখানে কিন্তু প্যারাগ্রাফ এসেছিলো। তো এই বছর কিন্তু প্রিপারেশান আসার সম্ভাবনা আছে। এডিটোরিয়াল লেটার, ওসিকে চিঠি লেখার সম্ভাবনা আছে, গ্রাম পঞ্চায়েত প্রধানকে চিঠি লেখার সম্ভাবনা আছে। দেখো গ্রামাটিক্যাল পার্টে কীরকমভাবে কোশ্চেন এসেছে। গ্রামাটিক্যাল পার্টে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে তোমাদেরকে কী করতে হবে, কোথায় হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড, এই সবগুলো করতে হবে। নেক্সট হচ্ছে তোমার আর্টিকেল প্রিপোজিশন করতে হবে খুব সুন্দরভাবে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস মুখস্থ করে রাখতে হবে, কোথায় অন বসে, কোথায় ইন বসে। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস। দেখো পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনাস, একটু খুবই একটা
ক্রিটিক্যাল জিনিস একটা মনে রাখতে হবে যে ভজনাস এখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে ভরা আছে বিষয়টা, বুঝতে পেরেছো? ভজনাস এখানে যদি ইনভার্টেড কমা না থাকতো তাহলে যে অনেকগুলো গানের কথা বলা আছে সেজন্য ভজনাস ওয়ার হতো, কিন্তু যেহেতু ইনভার্টেড কমার মধ্যে ভরা আছে সেই জন্য যত গানই হোক না কেন সেগুলোকে একটা বা সিঙ্গুলারিটি মেনটেন করা হয়েছে, সেজন্য ভজনাস ওয়াজ হবে, ঠিক আছে? ওয়াজ সাং অন দ্য ট্রেন বাই দ্য পিপল, এরকমটা হবে। তো নেক্সট ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ দেখো পড়ছে কিন্তু প্রত্যেক বছর মাধ্যমিকে, তার জন্য ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ পুরোপুরি কমপ্লিট করে দাও। তারপরে তাছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে কোনো একটা পড়ে, ডিগ্রি চেঞ্জ বলো, পার্টস অফ স্পিচের চেঞ্জ বলো। নেক্সট হচ্ছে দেখো ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব কত সুন্দর দেখো, ভিজিটেড আছে, ইডি আছে, তাই না? ইডি আছে, তাহলে ইডি যদি ভিজিটেড থাকে তাহলে কী হবে এখানে? কল অন, এখানে কল অন হবে না কল অন হবে, ঠিক আছে? ইডি হবে নিশ্চয়। আচ্ছা মেক আপ আছে, আচ্ছা স্টপড ট্রাইং, স্টপ ট্রাইং মানে আমি জাস্ট ত্যাগ করে দিয়েছি, মানে ছেড়ে দিয়েছি বিষয়টা, তো অ্যান্সার কী হবে? গিভ আপ। গিভ আপ হবে কি, দেখো এখানে ভার্বের দুই নম্বর রূপ আছে, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ, তাহলে কী হবে? গেভ আপ। এখানে যদি আয়ের পরে হ্যাভ থাকতো বা হ্যাড থাকতো তাহলে কিন্তু এটা 3 নম্বর রূপ হিসাবে গণ্য হতো, তখন কী হবে? গিভেন আপ। এই বিষয়গুলো খুবই ভালো করে খুঁটিয়ে দেখতে হবে, ফ্রেজাল ভার্ব যেন ভুল না হয়, এই 3টা নম্বর খুবই ভাইটাল হবে। আর এখানে এটা ভোকাবুলারি করার মেন যে পদ্ধতি সেটা হচ্ছে ইডি যদি থাকে তাহলে তোমাকে ইডিওয়ালা জিনিস এই একই অর্থের ইডিওয়ালা শব্দ কিন্তু খুঁজে বার করতে হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ খুঁজে বার করতে হবে। নাউন থাকলে নাউন, যদি আইএনজিওয়ালা কোনো শব্দ থাকে এখানে তাহলে আইএনজিওয়ালা শব্দই কিন্তু এখানে বেশি করার সম্ভাবনা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পুরো ব্যাপারটা অর্থ বুঝে সে অর্থ অনুযায়ী একটা শব্দ খুঁজে নিতে হবে। এ পার্সন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, একটা ব্যক্তি যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাদেরকে কী বলা হয়? তো এটা এই জায়গা থেকে মানে তোমার যে আনসিন প্যাসেজ, সেই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে কিন্তু লাইন বাই লাইন পড়ে খুঁজে নিতে হবে যে কী কোনটা হবে, যে একটা ব্যক্তি যে কিনা এক জায়গা থেকে অন্য জায়গা যায় তাদেরকে কি বলা হয় একটু খুঁজে নিতে হবে। মেন ব্যাপার হলো রিপোর্ট থেকে পড়ার সম্ভাবনা এবছরেও। এই দেখো অ্যাডাপ্টেড ফ্রম আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ, এটা কিন্তু রিপোর্ট থেকে নেওয়া হয়েছে, তার জন্য এটা যদি বলে যে এই প্যাসেজটা কী রকমের তাহলে তোমরা রিপোর্টে ক্লিক করবে, রিপোর্টে দাগ দেবে। এক্সামিনার সিগনেচার মানে কি বলো তো? এক্সামিনার সিগনেচার মানে হলো যে পরীক্ষক তোমার এটা দেখবে, ঠিক আছে? তোমার এই গোটা খাতাটাতে দেখবে তার সিগনেচার। পোস্ট এক্সামিনার সিগনেচার, খাতাটা দেখার পর আরও একজন দেখবে তখন তার সিগনেচার। আর সেই যে স্কুলের এই খাতাটা তোমার যাবে সেই স্কুলের হেডমাস্টারের সিগনেচার। নেক্সট স্কুটনিয়ার্স সিগনেচার, এখানে কিন্তু যদি তোমার এই খাতায় কোনো নম্বরের গোলমাল হয় তুমি স্কুটনি করলে তো এই খাতাটা পুনরায় যে দেখবে তার সিগনেচার কিন্তু এখানে হবে। তো বেশ এটাই আলোচনা হলো। আর যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা কিন্তু তোমাকে সঠিকভাবে দিতে হবে। এখানে হচ্ছে রোল আর নাম্বার আলাদা, তোমাদের হলে আরও ভালো করে বুঝিয়ে দেবে যে নাম্বার কিন্তু ওই 3টে বা 4টে যে তোমাদের নাম্বার হয় সেটা, আর রোল হচ্ছে গোটা রোল মানে অনেক বড় হয়, ঠিক আছে? আর নম্বর কিন্তু 3টে বা 4টে এরকম হয়। তোমাদের নাম লিখতে হবে, এই নামটা কিন্তু এইচএসে হয়তো লিখতে হয় না। আর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা জানো, অলরেডি তোমরা জানো এটা, ঠিক আছে।